ওকে, আমরা হচ্ছে আজকে কমপ্লেক্স অ্যানালাইজ মানে রিয়েল নাম্বারের ইন্টিগ্রেশন তো এতদিন ধরে জানি। তবে আমরা কমপ্লেক্স লাইনের বা কমপ্লেক্স নাম্বারের ভিতর কিভাবে ইন্টিগ্রেশন করতে হয় সেই ইন্টিগ্রেশন দেখবো। হ্যাঁ, সো আমরা আসলে বেসিক্যালি দেখবো কমপ্লেক্স ইন্টিগ্রাল। সো কমপ্লেক্স ইন্টিগ্রালে বেসিক্যালি আমরা যেটা দেখবো সেটা হচ্ছে কমপ্লেক্স লাইন ইন্টিগ্রাল। কমপ্লেক্স অ্যানালাইসিস আমরা হচ্ছে লাইন ইন্টিগ্রাল করব। আচ্ছা, রিয়েল লাইনের যে ইন্টিগ্রেশন ছিল ওইটা কেমন ছিল? ধরেন এটা ছিল আমাদের একটা ফাংশন, এটা ছিল এক্স ওয়াই কোঅর্ডিনেট, এটা হচ্ছে এক্স কোঅর্ডিনেট, এটা হচ্ছে ওয়াই কোঅর্ডিনেট। আমরা যদি কোনো একটা ফাংশন নেই, লেটস সে দিস ইজ ফাংশন ওয়াই ইকুয়াল এফ অফ এক্স, তাহলে এই ফাংশনকে যদি আমি ইন্টিগ্রেট করি এ থেকে বি এর ভিতর, সো আমরা ইন্টিগ্রেশন করব ডোমেইনের উপর। তো ডোমেইনটা একটা লাইন, তো এই লাইনের এ থেকে বি পর্যন্ত ইন্টিগ্রেট করব। তো এ থেকে বি পর্যন্ত ইন্টিগ্রেট করলে আমরা এখানে কি পাবো? আমরা এখানে যেটা পেতাম সেটা হচ্ছে এই যে এরিয়াটা আছে, এই এরিয়াটা আমরা পেতাম রিয়েল লাইনের ক্ষেত্রে। হুম, সেটা হচ্ছে রিয়েল লাইন ইন্টিগ্রাল, রিয়েল এর ইন্টিগ্রেশন আর কি, রিয়েল নাম্বারের ক্ষেত্রে। বাট আমরা যখন কমপ্লেক্স নাম্বার করতেছি, কমপ্লেক্স নাম্বারের ক্ষেত্রে আমরা তো আসলে আহ, আমাদের কমপ্লেক্স নাম্বার সিস্টেমের ইনপুট আর আউটপুট দুইটা ফাংশনকেই, মানে দুইটাকেই একই ফাংশনে লিখতে পারি না আসলে। হুম, কারণ টোটাল ইনপুট হচ্ছে টু ডাইমেনশনাল, আর আউটপুট টু ডাইমেনশনাল। ইনপুট আর আউটপুট হচ্ছে আমরা একসাথে লিখতে পারি না। তাহলে সেক্ষেত্রে আমরা যেটা করব, আমরা ইন্টিগ্রেশন দিয়ে কি মিন করব সেটা একটু দেখি। ধরেন এটা হচ্ছে আমাদের রিয়েল অ্যাক্সিস, আর এটা হচ্ছে ইমাজিনারি অ্যাক্সিস। সো আমরা কোনো একটা ফাংশনকে কমপ্লেক্স ইন্টিগ্রাল বলতে যেটা বোঝাবো সেটা হচ্ছে কমপ্লেক্স লাইন ইন্টিগ্রাল। আচ্ছা, লাইন ইন্টিগ্রাল দিয়ে কি মিন করবো আমরা? ধরেন আমাদের কাছে একটা ফাংশন আছে, সো লেট এফ অফ জেড বি এ কন্টিনিউয়াস ফাংশন on a domain. সো এফ হচ্ছে একটা কন্টিনিউয়াস ফাংশন আমাদের ডোমেইনের মধ্যে। তো ধরেন আমাদের ডোমেইন, টোটাল ডোমেইনটাই হচ্ছে পুরো কমপ্লেক্স নাম্বার। তার মানে ফাংশনটা সব জায়গায় ডিফাইন্ড এবং ফাংশনটা সব জায়গায় কন্টিনিউয়াস। ওকে, এবার এই ফাংশনটাকে আমরা একটা লাইন বরাবর ইন্টিগ্রেশন করব কমপ্লেক্স নাম্বারের ক্ষেত্রে। ধরেন এটা আমাদের একটা কার্ভ। লাইন বলতে এখানে স্ট্রেট লাইন না, লাইন কার্ভও হতে পারে। সো দিস ইজ এ কার্ভ সি। ঠিক আছে, এই কার্ভ বরাবর কমপ্লেক্স ফাংশনটাকে আমরা ইন্টিগ্রেশন করব। সো কার্ভটা অবশ্যই ইনফাইনাইট হবে না, ফাইনাইট ডাইমেনশনাল, ফাইনাইট লেন্থের কার্ভ। তার মানে এটা যদি তার স্টার্টিং পয়েন্ট এ হয়, এটা হচ্ছে এন্ড পয়েন্ট বি। তো কার্ভ বরাবর এই ফাংশন তো সব জায়গায় ডিফাইন্ড, তাই না? ফাংশনটার ভ্যালু সব জায়গায় আছে। তাহলে আমরা এই কার্ভের উপরে ফাংশনের ভ্যালুটা আছে। তাহলে আমরা একটা সাম বের করব। সামটা হচ্ছে এই যে কার্ভটা আছে, এই কার্ভটাকে আমরা হচ্ছে প্রথমত কতগুলো পয়েন্টে ভাগ করব, কতগুলো সেগমেন্টে ভাগ করব। বুঝতে পারছেন? ধরেন আমরা এটাকে আহ Z1, Z2, জেড Z3, এটা সাপোজ Z4, একটা সেগমেন্টে ভাগ করলাম। ভাগ করার পর এই আমরা যে চারটা সেগমেন্টে হচ্ছে ভাগ করলাম, তাই না? ভাগ করার পর আমরা এই প্রত্যেকটা ভাগ থেকে আরবিট্রারি একটা পয়েন্ট চুজ করব। মানে এই যে ভাগটা, এই ভাগ থেকে একটা পয়েন্ট চুজ করতে পারি। ধরেন এটা হচ্ছে আমাদের সেই পয়েন্ট এপসিলন 1, এই ভাগ থেকে আরেকটা পয়েন্ট এপসিলন 2, এই ভাগ থেকে আরেকটা পয়েন্ট এপসিলন 3, এই ভাগ থেকে আরেকটা পয়েন্ট এপসিলন 4। তো এবার যদি আমরা এই সামটা বের করি, সাম হবে যে সাম এস, এখানে চারটা ভাগ করছি তো এজন্য S4 বলতেছি এখানে, হ্যাঁ। তাহলে S4 আমরা বলতেছি যে এই পয়েন্ট আর এই পয়েন্ট, এই দুটো পয়েন্টের যে কার্ভটা আছে, এই কার্ভের লেন্থ। আর আমরা, আচ্ছা লেন্থ করবো না, আমরা সাপোজ এটা বের করবো যে
এই পয়েন্ট থেকে এই পয়েন্টের মাইনাস করব, সরি এই পয়েন্ট থেকে এই পয়েন্টের মাইনাস করব। এই যে ফার্স্ট ইন্টারভাল হচ্ছে এটা, তারপরটা হচ্ছে এই ইন্টারভাল, তারপর হচ্ছে এটা, তারপর হচ্ছে এটা। তার মানে আমরা যেটা করব যে এই দুইটা পয়েন্ট, এই পয়েন্ট থেকে এই পয়েন্ট এদেরকে মাইনাস করব, তাহলে আমাদের আসবে z1 মাইনাস a। এটাকে মাল্টিপ্লাই করব আমরা যে আরবিটারি পয়েন্টটা ধরছিলাম, এই আরবিটারি পয়েন্টে ফাংশনের ভ্যালুটা দিয়ে। সো আরবিটারি পয়েন্টে ফাংশনের ভ্যালু হচ্ছে ε1 প্লাস, তারপরে পরের যে সেগমেন্টটা, এটা হচ্ছে পরের সেগমেন্ট, পরের সেগমেন্টেরও আমরা হচ্ছে ফার্স্ট পয়েন্ট আর লাস্ট পয়েন্ট, লাস্ট পয়েন্ট থেকে ফার্স্ট পয়েন্টটা মাইনাস করবো। সো এটা ছিল z2, এটা হচ্ছে z1, z2 মাইনাস z1, সাথে মাল্টিপ্লাই করবো ε2 দিয়ে, মাঝখানে আরবিটারি পয়েন্ট ε2 দিয়ে। ঠিক আছে, তারপরে হচ্ছে সেম ভাবে z3 থেকে z2 মাল্টিপ্লাই করবো, মাইনাস করবো, z3 মাইনাস z2 মাল্টিপ্লাই করবো f অফ ε2 দিয়ে। অ্যান্ড এরপরেরটা হবে z4 থেকে z3 মাইনাস করে ε4 দিয়ে মাল্টিপ্লাই করবো। তাহলে আমরা আসলে কি করতেছি ফাইনালি? আমরা আসলে এই যে প্রথমে এটাকে চারটা ভাগে ভাগ করলাম। হ্যাঁ, হ্যালো। দেওয়া। আচ্ছা, তো আমরা এখানে কি করলাম যে প্রথমে চারটা ভাগে ভাগ করলাম পুরো লাইনটাকে। এরপর আমরা লাইন, এই যে সেগমেন্ট গুলো, যে সাব ইন্টারভাল গুলো যে হইলো, এইগুলোর শেষ এন্ড পয়েন্ট দুইটার ডিফারেন্সের সাথে মাঝখানে যে আরবিট্রারি একটা পয়েন্ট চুজ করলাম ওইটার ফাংশন ভ্যালু দিয়ে মাল্টিপ্লাই করব। মানে কাইন্ড অফ আমরা এটারই বলতেছি অ্যাভারেজ ভ্যালু। এই অ্যাভারেজের সাথে এই দুইটা পয়েন্টের ডিফারেন্স মাল্টিপ্লাই করে দিলাম। সেম ভাবে পরের দুইটা পয়েন্টের যে ডিফারেন্স, সেটার সাথে তার মাঝখানে একটা পয়েন্ট দিয়ে ফাংশন ভ্যালু দিয়ে মাল্টিপ্লাই করে দিলাম। ঠিক আছে, তো এখন এখানে তো চারটা করছি, আপনি যদি সেগমেন্ট সংখ্যা আরো বাড়ান তাহলে এস এর অন্য একটা ভ্যালু পাবেন। তার মানে আমরা এরকম এস এন এন সংখ্যক সেগমেন্ট সেগমেন্ট নিলে আমরা হচ্ছে আর একটা ভ্যালু পাবো। বাট এখানে একটা মজার বিষয় হচ্ছে, যদি এফ ফাংশনটা যদি কন্টিনিউয়াস হয়, তাহলে আপনি যে S8 বের করছেন, S4 বের করছেন, তারপর যদি S5 বের করেন, তারপর যদি S6 বের করেন, এভাবে করতে যদি থাকেন, তাহলে দেখবেন এইটার লিমিটটা একটা নির্দিষ্ট ভ্যালুর দিকে যাবে। হ্যাঁ, তার মানে এই জিনিসটা এক্সিস্ট করবে যে n টেন্স টু ইনফিনিটি Sn। আপনি যদি সেগমেন্ট সংখ্যা ইনফিনিটি বানাই দেন এখানে, মানে এই লেন্থ এতটুকুই, এটার হচ্ছে এটার ভিতরে অনেকগুলো সেগমেন্ট করে দেন, তাহলে দেখা যাবে এটার ভ্যালু একটা নির্দিষ্ট নাম্বারের দিকে যাচ্ছে, নির্দিষ্ট একটা কমপ্লেক্স নাম্বারের দিকে যাচ্ছে। তো ওই যে কমপ্লেক্স নাম্বারটা, ওই কমপ্লেক্সের নাম্বার, ওই কমপ্লেক্স ভ্যালুটাই হচ্ছে আমাদের এই ইন্টিগ্রেশনের ভ্যালুর সমান। ঠিক আছে, এবং এটা কি আমরা বলতেছি কমপ্লেক্স ইন্টিগ্রেশন। সো এখানে একটা সি দেই, এফ অফ জেড ডিজেড। সো এই সিম্বল দিয়ে কি মিন করতেছে? এই সিম্বল দিয়ে মিন করতেছে আপনি ফাংশনটাকে ইন্টিগ্রেট করতেছেন অ্যালং দ্য কার্ভ সি। সো এটা হচ্ছে আমাদের সি কার্ভ, এই সি কার্ভের দিকে আপনি ফাংশনটাকে ইন্টিগ্রেট করতেছেন। দ্যাটস ইট। এটা দিয়ে ওইটাই মিন করে আর কি। আচ্ছা, এখন ইন্টিগ্রেশন কিভাবে করতে হয় আমরা এখন ওই জায়গায় আসিনি, আমরা একটু পরে দেখবো যে ইন্টিগ্রেশন গুলো কিভাবে করবো আমরা। বাট ইন্টিগ্রেশনের আইডিয়াটা বুঝছেন, কমপ্লেক্স এর ইন্টিগ্রেশনের আইডিয়াটা? জি স্যার। ওকে, এবার আমরা হচ্ছে এই কমপ্লেক্স ইন্টিগ্রেশনের মতো R2, R2 এর ভিতর রিয়েল লাইন ইন্টিগ্রালও ডিফাইন করতে পারি। সো রিয়েল লাইন ইন্টিগ্রেশনের ক্ষেত্রে আমরা কি করব, যে ধরেন আমাদের কাছে আমরা হচ্ছে এই ফাংশন, এই ইন্টিগ্রেশনটা বের করতে চাই, পি ডিএক্স প্লাস কিউ ডিওয়াই। এই ইন্টিগ্রেশনটা আমরা বের করতে চাই অ্যালং এ কার্ভ সি। তার মানে আমরা এখন কমপ্লেক্স নাম্বার চিন্তা করতেছিলাম, যদি এক্স আর ওয়াই কোঅর্ডিনেট চিন্তা করি, তাহলে এক্স এবং ওয়াই কোঅর্ডিনেটে এই দুটো পয়েন্ট, সাপোজ এদের উপরে এরকম একটা কার্ভ আছে। তো এই কার্ভের মধ্যে এই ফাংশন, এটাকে আমরা ইন্টিগ্রেট করতে চাচ্ছি। সো এই ম্যাথটাও সেম ভাবে করতে পারবো আমরা। হ্যাঁ,
তো এটা যদি করতে চাই সেম প্রসেসই আমরা করতে পারবো, যে এক্স এর পরিবর্তনের সাথে পি মাল্টিপ্লাই করব, আর ওয়াই এর পরিবর্তনের সাথে কিউ মাল্টিপ্লাই করবো এই কার্ভ বরাবর, দেন হচ্ছে আমরা এটাকে মানে সাম দিয়ে আমরা এটা ডিফাইন করতে পারবো, সমস্যা নেই। আচ্ছা, এবার আমাদের রিয়েল এবং কমপ্লেক্স, যদি এটা রিয়েল লাইন হয়, মানে এখানে যেটা বিন করতে চাচ্ছিলাম যে এইখানে কমপ্লেক্স ইন্টিগ্রেশন যেভাবে ডিফাইন করছি এখানে সেম ভাবে ডিফাইন করতে পারবো, মানে আমার যেটা দরকার সেটা হচ্ছে পি ডিএক্স সাথে হচ্ছে কিউ ডি ওয়াই, এরকম একটা জিনিস দরকার, এটাও সি এটাও সি বরাবর আসবে। তো আমরা এখানে এক্স এর পরিবর্তন গুলো নিবো, এখানে ওয়াই এর পরিবর্তন গুলো নিবো, নিয়ে আমরা এই কমপ্লেক্স লাইন বরাবর ইন্টিগ্রেশনটা করতে পারবো। আচ্ছা, আমরা একটা দুইটা ম্যাথ দেখলে আই থিঙ্ক ব্যাপারটা ক্লিয়ার হবে আর কি। আচ্ছা, এবার হচ্ছে কমপ্লেক্স লাইনের সাথে আমাদের রিয়েল লাইন ইন্টিগ্রালের মধ্যে রিলেশনটা কেমন, হ্যাঁ। সো ধরেন এফ অফ জেড একটা ফাংশন, তাহলে এই ফাংশনটা কেমন হবে, সাম ইউ অফ এক্স ওয়াই প্লাস আই ভি অফ এক্স ওয়াই, এরকম, তাই না? আর আমাদের জেড দেখতে কেমন হয়, এক্স প্লাস আই ওয়াই এরকম টাইপের হয়। তাহলে জেড যদি এক্স প্লাস আই ওয়াই হয়, তাহলে আপনি দেখেন আমরা ডি জেড দিয়ে নর্মালি কি বুঝি, আমরা ডি জেড দিয়ে নর্মালি বুঝি না জেড টু মাইনাস জেড ওয়ান এরকম টাইপের, তাই না? সো ডেল্টা জেড দিয়ে আমরা বুঝি আসলে ডেল্টা জেড মানে হচ্ছে জেড টু মাইনাস জেড ওয়ান, সো জেড টু হবে সাম এক্স টু প্লাস আই ওয়াই টু, এক্স ওয়ান জেড ওয়ান, তাহলে জেড ওয়ান হবে এক্স ওয়ান প্লাস আই ওয়াই ওয়ান, সো এটা হবে এক্স টু মাইনাস এক্স ওয়ান প্লাস আই ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান। তাহলে দেখেন এটা হচ্ছে আমাদের ডেল্টা এক্স প্লাস আই ডেল্টা ওয়াই। আচ্ছা, এভাবেই ডেল লিখি, সেটা সাম ডেল এক্স সাম ডেল ওয়াই। তাহলে দেখেন ডেল যেটা আসলে ডেল এক্স প্লাস আই ডেল ওয়াই এর সমান। তো এখান থেকে আমরা বলতে পারবো তাহলে ডি জেড হবে ডিএক্স প্লাস আই ডিওয়াই, এটার মতো সামথিং। ওকে, সো যদি আমি এখানে ডিজেড করি তাহলে লেখা যাবে এটা ডিএক্স প্লাস আই ডিওয়াই। সো আমার যে ইন্টিগ্রেশনটা এফ অফ জেড ডিজেড, এটাকে আমি লিখতে পারবো ইউ প্লাস আই ভি, আর ডিজেড ইকুয়াল ডিএক্স প্লাস আই ডিওয়াই। সো ফাইনালি যেটা আসবে ইউ ডিএক্স প্লাস আই ভি ডিএক্স প্লাস আই ইউ ডিওয়াই, আই স্কোয়ার মিনস হচ্ছে মাইনাস আই স্কোয়ার ভি ডিওয়াই। সো এটাকে সিম্পলিফাই যদি আমরা করে নেই, আই স্কোয়ার মানে হচ্ছে রিয়েল মাইনাস ওয়ান, সো রিয়েল আর ইমাজিনারি পার্ট গুলোকে যদি আলাদা করি, তাহলে এরকম আসে। তো দেখেন কমপ্লেক্স লাইন ইন্টিগ্রালটা, এটা আসলে রিয়েল ইন্টিগ্রাল, দুইটা রিয়েল লাইন ইন্টিগ্রালের কম্বিনেশন আর কি। হুম। আচ্ছা, আমরা কমপ্লেক্স লাইন ইন্টিগ্রালের কিছু প্রপার্টি দেখবো, যে প্রপার্টি গুলো আমরা সবসময় ইউজ করতে পারবো। ওকে, সো প্রপার্টি কি, ইফ if f and g are integrable along a line along c, then so f আর g integrable মানে হচ্ছে আপনি লাইন বরাবর f dz এটার ভ্যালু বের করতে পারবেন, সেম ভাবে লাইন বরাবর এটার ভ্যালু বের করতে পারবেন।
তো দুইটা ভ্যালুই হচ্ছে এক্সিস্ট করে। ওকে, সো আমরা বের করতে চাচ্ছি যে আমরা এখন কিছু প্রপার্টি দেখবো যে যদি এফ প্লাস জি এই ফাংশনটার ইন্টিগ্রেশনটা বের করতে চান এই কার্ভ বরাবর, এটা আসলে এফ ফাংশনটার কার্ভ বরাবর ইন্টিগ্রেশন প্লাস জি ফাংশনটার কার্ভ বরাবর ইন্টিগ্রেশন করা যায়। মানে রিয়েল লাইনে যেভাবে সেপারেট করা যায় এভাবে এখানে এরকম সেম সেপারেশন করা যাবে। মানে মোটামুটি রিয়েলে যা যা করা যায় এখানে সবকিছুই করা যাবে। সো এখানে যদি কোনো কনস্ট্যান্ট থাকে তাহলে এই কনস্ট্যান্টটাকে আপনি বাইরে নিয়ে আসতে পারবেন। ওকে, কনস্ট্যান্টটাকে ইন্টিগ্রেশন সাইনের বাইরে নিয়ে আসা যাবে। আচ্ছা, তারপর এই কার্ভ বরাবরই আমি ইন্টিগ্রেট করতেছি সি। আচ্ছা, এখানে আমি গ্রাফটা আঁকি। ধরেন এইটা হচ্ছে আমাদের কার্ভ। সো কার্ভের ইনিশিয়াল পয়েন্ট এ, এন্ড পয়েন্ট বি, তাহলে এই দিক বরাবর আমার ডিরেকশনটা, তাই না? এই দিক বরাবর যদি ডিরেকশন হয় তাহলে আমরা এফ অফ জেড ডি জেড এইটাকে আরো একভাবে রিপ্রেজেন্ট করা যায়, সেটা হচ্ছে আমরা বলি এ থেকে বি পর্যন্ত ইন্টিগ্রেশন এফ অফ জেড ডি জেড। এই এ থেকে বি পর্যন্ত যখন লিখি তখন মিন করতেছে এই কার্ভটারই এ পয়েন্ট হচ্ছে ইনিশিয়াল পয়েন্ট আর বি পয়েন্ট হচ্ছে এন্ড পয়েন্ট। ওকে, আচ্ছা। সো এই সেম কার্ভেরই আমি যদি উল্টো দিক থেকে আসি, আমি যদি বি থেকে এ এর দিকে মুভ করতে চাই, মানে সেম কার্ভের আমি এই দিক বরাবর আসবো, তাহলে সেটাকে আমরা আইদার এভাবে লিখতে পারি যে মাইনাস সি কার্ভ। মাইনাস সি কার্ভ করলে এই মাইনাস সি কার্ভের ইনিশিয়াল পয়েন্ট হচ্ছে বি, এন্ড পয়েন্ট হচ্ছে এ, তাহলে বি থেকে এ লেখা যাবে। ওকে, তাহলে এই দুইটার মধ্যে একটা রিলেশন আছে। রিলেশনটা কি হওয়া উচিত? একটা একটা অপোজিট হওয়া উচিত, সেটা আসলে হয়। সো এ থেকে বি এফ অফ জেড ডিজেড, আর এখানে হচ্ছে বি থেকে এ এফ অফ জেড ডিজেড, তাদের মধ্যে একটা নেগেটিভ সাইন রিলেশন, একটা একটা অপোজিট সাইন। ওকে, এইখানে এ বি আর বি এ এদের মধ্যে এদের দিয়ে কি রিপ্রেজেন্ট করতেছে? এদের দিয়ে রিপ্রেজেন্ট করতেছে হচ্ছে আপনার কার্ভের ডিরেকশনটা, কোন দিক বরাবর কার্ভটা চলতেছে। সেম ভাবে ধরেন আমাদের এ থেকে বি বরাবর এই কার্ভটার মানে এই ইন্টিগ্রেশন আমরা বের করতে যাচ্ছি, তার মানে আমাদের যদি এ পয়েন্ট, এটা যদি বি পয়েন্ট, যদি সি হয়, তাহলে আমরা এই ডিরেকশনে ইন্টিগ্রেশনটা বের করতেছি। এবার আমি যদি এই কার্ভটাকে দুইটা কার্ভে ভাগ করি, এখানে একটা পয়েন্ট সি নেই, আর এই পয়েন্টটাকে অন্য একটা পয়েন্ট নাম দেই, সি না দিয়ে লেটস সে এটা হচ্ছে আমরা বলতেছি জেড ওয়ান পয়েন্ট। সো আমি যদি এখানে একটা জেড ওয়ান পয়েন্ট নেই, তাহলে আমাদের এখানে কার্ভ হলো দুইটা, এ থেকে জেড ওয়ান পর্যন্ত একটা কার্ভ, লেটস এটা হচ্ছে সি ওয়ান, আর জেড ওয়ান থেকে বি পর্যন্ত আর একটা কার্ভ, এটা হচ্ছে সি টু। সো জেড ওয়ান, এ থেকে জেড ওয়ান পর্যন্ত কার্ভ, আসলে এটা সমান হবে এ থেকে জেড ওয়ান পর্যন্ত এই কার্ভ বরাবর যদি প্রথমে ইন্টিগ্রেট করেন এফ অফ জেড ডিজেড, আর পরেরটা হচ্ছে জেড ওয়ান থেকে বি পর্যন্ত ইন্টিগ্রেট করবেন। সো এই দুইটাকে সাম করলে আসলে অরিজিনালটা সমান হবে। মানে আপনি চাইলে এই থেকে এই পর্যন্ত পুরো কার্ভটাও ইন্টিগ্রেট করতে পারেন, অথবা এখান থেকে জেড ওয়ান পর্যন্ত, তারপর জেড ওয়ান থেকে বি পর্যন্ত এইটুকু করে তারপর দুটাকে সাম করলেও সেম ভ্যালু পাওয়া যাবে।
আচ্ছা, এবার আমরা কিছু টার্ম শিখবো, এই টার্ম গুলো আমাদের কাজে লাগবে। সিম্পলি কানেক্টেড, simply connected and multiply connected region. So simply connected region কাকে বলবো আমরা, মানে একটা রিজিয়ন কেমন হলে তাকে আমরা সিম্পলি কানেক্টেড বলবো। তো ধরেন কমপ্লেক্স প্লেনের ভিতর আমাদের কাছে একটা রিজিয়ন আছে, যেটা হচ্ছে কমপ্লেক্স প্লেন। এই কমপ্লেক্স প্লেনের ভিতর এর একটা রিজিয়ন ডি, এই রিজিয়নটাকে আমরা সিম্পলি কানেক্টেড বলবো যদি এই রিজিয়নের ভিতর যে কোনো ক্লোজড কার্ভ আপনি নেন, যদি এই রিজনের ভিতর যে কোনো ক্লোজড কার্ভ যদি নেন, এই ক্লোজড কার্ভটাকে এটাকে হচ্ছে শ্রিঙ্ক করে আপনি হচ্ছে একটা পয়েন্টে নিয়ে যেতে পারবেন। হ্যাঁ, এটাকে এই দিক বরাবর ডিফর্ম করে একটা পয়েন্টে নিয়ে আসতে পারবেন, মানে চারপাশ দিয়ে চাপ দিয়ে দিয়ে একটা পয়েন্টে আনতে পারবেন। যদি এরকম আনতে আনতে পারেন, তাহলে আমরা সেটাকে বলতেছি এটা হচ্ছে আমাদের সিম্পলি কানেক্টেড রিজিয়ন। ধরেন আপনি যদি এখানে একটা ইয়া নেন, আপনি এখানেও যদি একটা ক্লোজ কার্ভ নেন, তাহলে ক্লোজ কার্ভটাকে ক্লোজ কার্ভটাকে যদি আপনি এদিক বরাবর যদি শ্রিঙ্ক করেন, তাহলে একটা পয়েন্টে নিয়ে আসতে পারবেন, কোনো সমস্যা নেই। তো যদি এরকম যে কোনো ক্লোজড কার্ভকেই হচ্ছে একটা পয়েন্টে নিয়ে আসা যায়, তাহলে আমরা এটাকে বলবো হচ্ছে সিম্পলি কানেক্টেড কার্ভ, সিম্পলি কানেক্টেড রিজিয়ন। সিম্পলি কানেক্টেড না এরকম একটা এক্সাম্পল দেখি, ধরেন আমাদের রিজিয়ন হচ্ছে এরকম, এটা হচ্ছে আমাদের রিজিয়নটা। সো দিস ইজ আওয়ার রিজিয়ন। এই রিজিয়নের ভিতর দেখেন, আপনি যদি, হ্যাঁ, আপনি এরকম একটা কার্ভ নিলে এই কার্ভটাকে আপনি আহ ইয়া করতে পারবেন, শ্রিঙ্ক করে একটা পয়েন্টে নিয়ে আসতে পারবেন। ওকে, সেটা সমস্যা নেই। বাট আপনি যদি এই কার্ভ নেন, এরকম একটা ক্লোজড কার্ভ নেন, দেখেন এই ক্লোজড কার্ভটাকে কিন্তু আপনি চাইলেই একটা পয়েন্টে নিয়ে আসতে পারবেন না, কারণ এই ভিতরে যে রিজিয়নটা, এই রিজিয়নটা তো আমাদের ভিতরে নাই, তাই না? এই রিজিয়নটা তো চলে গেল, এই রিজিয়নটা তো নাই। আমাদের ডোমেনের ভিতর রিজিয়নটা হচ্ছে এইটুকুর ভিতরের পার্ট। সো আপনি ডোমেনের ভিতরে থেকেই এইটাকে চারপাশ থেকে চাপ দিয়ে ছোট করে করে একটা পয়েন্টে নিয়ে আসতে পারবেন না। সো দ্যাটস ওয়াই এটা সিম্পলি কানেক্টেড রিজিয়ন হবে না। ওকে, ইটস এ মাল্টিপ্লি কানেক্টেড রিজিয়ন। সেম ভাবে আমি যদি এরকম একটা চিন্তা করি, এটাও একটা রিজিয়ন, যে রিজিয়নটাও সিম্পলি কানেক্টেড না। হ্যাঁ, কারণ এখানেও আপনি যদি এরকম একটা কার্ভ নেন, এই কার্ভটাকে একটা পয়েন্টে শ্রিঙ্ক করা যায় না। এখানে যদি এরকম একটা কার্ভ নেন, এটাকেও করা যাবে না। সেম ভাবে যদি আপনি এইভাবে একটা কার্ভ নেন, এই কার্ভটাকেও একটা পয়েন্টে নিয়ে আসা যাবে না। সো দ্যাটস ওয়াই এটাও আসলে মাল্টিপ্লি কানেক্টেড রিজিয়ন। এখন এই সিম্পলি কানেক্টেড নাকি সেটা আমাদের পরবর্তীতে ইন্টিগ্রেশন করার ক্ষেত্রে বুঝতে হবে আর কি, যে আমাদের ডোমেইনটা কি সিম্পলি কানেক্টেড কি কানেক্টেড না। ঠিক আছে। আচ্ছা, আর আপনাদের রিয়েল নাম্বারের ক্ষেত্রে, রিয়েল ফাংশনের ক্ষেত্রে ইন্টিগ্রেশন যতগুলো ফর্মুলা আছে, যেমন আমরা পড়ছি যে টু দি পাওয়ার এন ডিজেড ইকুয়াল এক্স টু দি পাওয়ার এন ডিএক্স ইকুয়াল, যে ফর্মুলা শিখছেন,
n+1 ডিভাইড বাই n+1। এই কমপ্লেক্স নাম্বারের ক্ষেত্রে আমরা সেম ফর্মুলা অ্যাপ্লাই করতে পারবো। ওকে, সো যদি আমাদের কখনো এরকম টাইপের থাকে যে z⁴n ডিজিট, তাহলে আমরা লিখতে পারবো z⁴n+1 ডিভাইড বাই n+1। আচ্ছা, এটা বুঝার আগে আমরা এতক্ষণ ধরে যেগুলো দেখলাম সবগুলো কিন্তু ডিফাইন যখন করছি, ডিফাইন করার ক্ষেত্রে এগুলো ছিল সব লাইন ইন্টিগ্রাল। আপনি কোন একটা লাইন বরাবর বা কোন একটা কার্ভ বরাবর ইন্টিগ্রেশন করছেন, তাই না? তো কোন একটা কার্ভ বরাবর বা কোন একটা লাইন বরাবর যদি ইন্টিগ্রেশন করি, তাহলে সেইগুলো কিভাবে হয় সেটা আমরা দেখছি। তো এবার আমরা লাইন অথবা কার্ভ, মানে আগে সবগুলোতে আমাদের কি ছিল, আপার লিমিট লোয়ার লিমিট এরকম টাইপের লিমিট ছিল। এবার লিমিট ছাড়া যদি আমরা ডিফারেন্সিয়েশন ডিফাইন করতে চাই বা ইন্টিগ্রেশন ডিফাইন করতে চাই, তো সেগুলো কিভাবে ডিফাইন করব? তো এইগুলোর ক্ষেত্রে আমরা যেটা বলতেছি যে ইনডিফিনিট ইনডিফিনিট ইন্টিগ্রাল ডিফাইন করব। হ্যাঁ, তো ইনডিফিনিট ইন্টিগ্রাল কিভাবে ডিফাইন করব? সো আইডিয়াটা হচ্ছে, সাপোজ f of z and capital F of z are analytic in a region R, সো আর রিজনের ভিতরে হচ্ছে অ্যানালাইটিক, এন্ড তাদের একটা প্রপার্টি আছে। আমরা তো অলরেডি ডেরিভেটিভ জানি, তাই না? ডিফারেন্সিয়েশন কিভাবে করতে হয় কমপ্লেক্স ফাংশনের। সো আপনি যদি এই ফাংশনটাকে ডেরিভেটিভ করেন, ডেরিভেটিভ করে যদি এটা সমান পান, তাহলে আমরা ডিফাইন করতেছি যে ইন্টিগ্রেশন অফ এফ অফ জেড ডিজেড, এইটা হবে ক্যাপিটাল এফ অফ জেড প্লাস সি, অথবা ক্যাপিটাল এফ অফ জেড শুধু। তাহলে আগের মতো আমরা ইন্টিগ্রেশনটাকে ডিফারেন্সিয়েশনের উল্টো বলতেছি, যে যদি এই বড় ফাংশনটাকে ডিফারেন্সিয়েট করে এটা পাওয়া যায়, তাহলে এটার ইন্টিগ্রেশন বলবো হচ্ছে এটা। তার মানে ইন্টিগ্রেশন করার পর যে ফাংশনটা পাবো সেটাকে আমাদের গেস করতে হবে। সো লেটস সে আমরা বের করতে চাই যে হচ্ছে জেড ডিজেড, তাহলে এখানে এমন একটা ফাংশন হবে যেই ফাংশনকে ডেরিভেটিভ করলে জেড পাওয়া যায়। সো জেড স্কোয়ার কে ডেরিভেটিভ করলে কি পাওয়া যায়? 2z পাওয়া যায়। আপনি যদি dz জেড স্কোয়ার করেন, তাহলে আমরা জানি যে এটার ভ্যালু হচ্ছে 2z। তাহলে আমার তো এখানে 2z লাগবে না, আমার লাগবে হচ্ছে, আমার এইটা লাগবে জেড। তো জেড স্কোয়ার কে যদি আবার 2 দিয়ে ভাগ করে দেই, তাহলে আউটপুট আসবে আমাদের শুধু জেড। তো দ্যাটস ওয়াই এই ইন্টিগ্রেশনের ভ্যালুটা হবে z² / 2 প্লাস সাম কনস্ট্যান্ট c। তো এই ইন্টিগ্রেশনের ডেফিনেশনটা হচ্ছে নর্মাল যে রিয়েল নাম্বারে যে আমরা ইন্টিগ্রেশন করি, ওই সেম ইন্টিগ্রেশনেরই ডেফিনেশন। সো রিয়েল লাইনের জন্য যে আমাদের ফর্মুলা গুলো আছে, z⁴n sin cos tan cot sec স্কোয়ার cos স্কোয়ার, যতগুলো ফর্মুলা আছে রিয়েল লাইনের জন্য, এই সবগুলো ফর্মুলা এখানে কাজ করবে। ঠিক আছে, সবগুলো ফর্মুলা আপনি এখানে ইউজ করতে পারবেন আসলে। Okay? যেমন আমরা দিই ডিজিট অফ, লেটস সে যদি আম, আমরা যদি ইন্টিগ্রেশন অফ বের করতে চাই, লেটস সে সাইন জেড বের করতে চাই ডিজেড, তো নরমালি সাইন এক্স ডিএক্স থাকলে মাইনাস কজ এক্স হয়, তাহলে এখানে হচ্ছে মাইনাস কজ ডিজেড প্লাস সি, এরকম টাইপের হবে আনসার। সো ডেফিনিট ইন্টিগ্রাল একদম এক্স্যাক্টলি আমাদের রিয়েল নাম্বারের জন্য যেরকম ভাবে করি ওইভাবেই। ওকে, আচ্ছা আমরা কিছু এক্সাম্পল দেখি, কিছু ওয়ার্কআউট ম্যাথ দেখি।
কোশ্চেন এরকম ফাইন্ড ওকে। সো আমাদের এই ইন্টিগ্রেশনটা বের করতে হবে। যেখানে আমাদের কার্ভটা হচ্ছে এরকম এক্স ইকুয়াল টু টি, ওয়াই ইকুয়াল টি স্কোয়ার প্লাস থ্রি, এরকম টাইপের। তাহলে এইটা একটা কার্ভ। এই কার্ভটাতে যদি আমরা এক্স এর ভ্যালু জিরো বা টি এর ভ্যালু জিরো বসাই, তাহলে বুঝতেই পারছি এক্স এর ভ্যালু জিরো, ওয়াই এর ভ্যালু থ্রি। এখান থেকে স্টার্ট হবে, তারপর হচ্ছে এইদিকে এরকম টাইপের বাড়বে এরকম। সো আমাদের টি ইকুয়াল জিরো থেকে টি ইকুয়াল ওয়ান পয়েন্ট এক্স এর ভ্যালু হচ্ছে টু, আর ওয়াই এর ভ্যালু হচ্ছে আমাদের, এটা যদি থ্রি হয় তাহলে ফোর। সো এটা হচ্ছে টি ইকুয়াল জিরো পয়েন্ট, আর এটা হচ্ছে টি ইকুয়াল ওয়ান পয়েন্ট। আমাদের আসলে এই এতটুকুর ভিতর, এই কার্ভটুকুর ভিতর এই লাইন ইন্টিগ্রেশনটা করতে হবে। ঠিক আছে। সো ম্যাথ গুলা করাটা খুবই ইজি। যদি আমাদের কাছে এরকম থাকে যে এক্স ইকুয়াল টু টি অলরেডি দেয়া আছে, আর ওয়াই ইকুয়াল টি স্কোয়ার থ্রি এরকম দেয়া আছে, তো আমাদের টার্গেট হবে পুরো ইন্টিগ্রেশনটাকে টি এর মাধ্যমে রিপ্লেস করা। তো দেখেন অলরেডি আপনি ওয়াই এক্স এগুলোর ভ্যালু বসাই দিতে পারবেন। এগুলো ভ্যালু বসাই দিলে পুরো কমপ্লেক্সটা টি এর ভিতরে আসবে, বাট এই যে এখানে ডিএক্স আর ডিওয়াই এইগুলো থেকে যাবে। সো এটা যদি এক্স ইকুয়াল টু টি হলে ডিএক্স ইকুয়াল টু ডিটি হবে, আর ওয়াই ইকুয়াল টি স্কোয়ার প্লাস থ্রি হলে ডি ওয়াই ইকুয়াল, এটাকে ডেরিভেটিভ করলে টু টি ডিটি হবে। সো এবার আমরা এই ভ্যালু গুলাও এখানে রিপ্লেস করে দিব। তাহলে আলটিমেটলি আমাদের আসবে টু টি স্কোয়ার প্লাস থ্রি, টু ওয়াইটা প্লাস এক্স স্কোয়ার মানে হচ্ছে টু টির উপর স্কোয়ার, আর ডিএক্স মিন টু ডিটি প্লাস থ্রি ওয়াই, আর প্লাস থ্রি এক্স মানে হচ্ছে সিক্সটি মাইনাস ওয়াই, ওয়াই মানে টি স্কোয়ার প্লাস থ্রি, আর আমাদের ডিওয়াই হচ্ছে টু টি ডিটি। সো টি এর লোয়ার লিমিট ছিল জিরো, আপার লিমিট ছিল ওয়ান। জিরো থেকে ওয়ান। আচ্ছা, মাইক্রোফোন কারো অন আছে, মেবি মাইক্রোফোন অফ করে ফেলেন। টু টি স্কোয়ার প্লাস সিক্স, ফোর টি স্কোয়ার টাইমস টু প্লাস টুয়েলভ টি স্কোয়ার মাইনাস টু টি কিউব মাইনাস সিক্সটি, এন্ড লাস্ট হচ্ছে ডিটি। মানে আমরা ডিটি গুলো কমন নিলাম, তারপরে এই পার্টটুকু ইন্টিগ্রেশন আপনারা নিজেরাই পারবেন কিভাবে করতে হয়। ঠিক আছে। সো এটা ইজি যদি আপনার ইয়া দেয়া থাকে, এই যে এখানে প্যারামেট্রিক ইকুয়েশনটাকে দেয়া থাকে। প্যারামেট্রিক ইকুয়েশন দেয়া থাকলে আমরা হচ্ছে এক্স আর ওয়াই এর জায়গায় জাস্ট এরকম টি বসাই দিব। ওকে। সো যখন আপনার প্যারামেট্রিক ইকুয়েশন দেয়া থাকবে না,
কে মাইক্রোফোন অন করে চলে গেছেন? স্যার আপনি মিউট করে দেন। ওকে, সো আমরা এটা বের করি। Evaluate this from z equal 0 to z equal 4 plus 2i along the curve C কার্ভটা হচ্ছে এরকম, z equal t square plus it। ঠিক আছে, সো আমরা যদি এটা রিয়েল আর ইমাজিনারি দুটা এক্সিস নেই, তাহলে এই যে টি এর ভ্যালু যদি বসান, ডিফারেন্ট ডিফারেন্ট টি এর ভ্যালু বসালে আমরা হচ্ছে এরকম একটা কার্ভ পাবো। হ্যাঁ, টি এর ভ্যালু 0 বসাইলে এটা হচ্ছে 0 0 পয়েন্ট, এই পয়েন্ট। টি এর ভ্যালু 4 প্লাস 2i যদি বসান, তাহলে এটা আর একটা পয়েন্ট দিবে আমাদের। ধরেন কার্ভ হচ্ছে এরকম একটা কার্ভ, সো দিস ইজ আওয়ার সি কার্ভ। সো সি কার্ভে এটা হচ্ছে টি ইকুয়াল 0 পয়েন্ট, এটা হচ্ছে টি ইকুয়াল 4 প্লাস, ও সরি টি না, জেড। সরি, এখানে তো টি এর ভ্যালু দেয়া না, এখানে জেড ইকুয়াল 0 দেয়া আছে। সো দিস ইজ আওয়ার জেড ইকুয়াল 0। তো ফার্স্ট আমরা কার্ভটা বের করবো। হ্যাঁ, এটা আমাদের কার্ভ। এই কার্ভের ভিতরে আপনি টি এর ভ্যালু ডিফারেন্ট, টি এর ডিফারেন্ট ডিফারেন্ট ভ্যালু বসায় দেখবেন কার্ভটা কেমন হয়। কার্ভটা হচ্ছে দেখতে এরকম একটা কার্ভ হবে। এক্সামে কার্ভটা আঁকতে হবে না, সো কার্ভটা এরকম টাইপের একটা কার্ভ হবে। তো এই কার্ভের উপর জেড ইকুয়াল 0 পয়েন্ট হচ্ছে এটা। সো দিস ইজ আওয়ার জেড ইকুয়াল 0 পয়েন্ট। এখন যেহেতু এই কার্ভের উপরই এই জেড ইকুয়াল এই পয়েন্টটা আছে, তার মানে কোন একটা টি এর জন্য এই জেডটা পাওয়া যাবে। দেখেন তো কোন জেড, কোন টি এর জন্য এই জেডটা পাওয়া যাবে। এখানে টি এর ভ্যালু কত বসালে জেড এর ভ্যালু এটা হয়ে যায়, সেটা আমরা চাইলে বের করতে পারি। দুটা জেড ইকুয়াল লিখে 4 প্লাস 2i ইকুয়াল টি স্কোয়ার প্লাস আইটি, তাহলে ইমাজিনারি পার্ট পার্ট সমান হবে, রিয়েল পার্ট সমান হবে। সো এখান থেকে দেখতে পাচ্ছেন যে এখান থেকে আসতেছে টি এর ভ্যালু হচ্ছে প্লাস মাইনাস 2, আর এখান থেকে আসতেছে টি এর ভ্যালু 2। সো আলটিমেটলি টি এর ভ্যালু হচ্ছে 2। টি ইকুয়াল 2 এর জন্যই হচ্ছে আমরা এই জেডটা পাবো। তার মানে এখানে যদি এটা যদি জেড হয়, জেড ইকুয়াল 4 প্লাস 2i, এই জেডটা আমরা আসলে টি ইকুয়াল 2 এর জন্য পাইছি। ঠিক আছে, সো আমার এই লাইন ইন্টিগ্রেশনটা বের করতে হবে ফ্রম দিস পয়েন্ট টু দিস পয়েন্ট। আচ্ছা, এই লাইন ইন্টিগ্রেশনটা বের করার ক্ষেত্রে আমরা প্রথমে যেটা করবো সেটা হচ্ছে জেড বার সবগুলোকে এক্স ওয়াই দিয়ে রিপ্রেজেন্ট করার ট্রাই করবো ফার্স্ট অফ অল। সো জেড কে কি লেখা যায়? জেড ইকুয়াল এক্স প্লাস আই ওয়াই, তাই না? সো হোয়াট ইজ জেড বার? এক্স মাইনাস আই ওয়াই। আর ডিজেড কে আমরা লিখতে পারবো ডিএক্স প্লাস আই ওয়াই, ডিএক্স প্লাস আই ডি ওয়াই। আবার কি? ওকে, আর আমাদের ইনিশিয়াল পয়েন্টটাতে এটা হচ্ছে 0 and 4 plus 2i। সো মাল্টিপ্লাই যদি করে দেই এক্স ডিএক্স, আর সাথে আসবে হচ্ছে আই স্কোয়ার মানে ওয়াই ডিওয়াই প্লাস আই, আই গুলোকে সেপারেট করলে মাইনাস ওয়াই ডিএক্স
প্লাস এক্স ডিওয়াই, এরকম টাইপের কিছু একটা আসবে, যেখানে আমাদের ইন্টিগ্রেশন হবে 0 থেকে 4 + 2i পর্যন্ত। আচ্ছা, এবার এখানে দেখেন দুইটা ভেরিয়েবল আছে, এক্স এন্ড ওয়াই। এরকম লাইন কার্ভ থাকলে আমরা সবসময় প্যারামেট্রিক ইকুয়েশনে নেওয়ার ট্রাই করব। প্যারামেট্রিক ইকুয়েশন থাকুক না থাকুক, আমরা অলওয়েজ প্যারামেট্রিক ইকুয়েশন নিয়ে ট্রাই করব। তো এখন দেখেন আমাদের যে কার্ভটা, এই কার্ভটার ইকুয়েশনটা দেয়া আছে। কার্ভটার ইকুয়েশন হচ্ছে টি স্কোয়ার প্লাস আই টি। তার মানে এক্স অফ টি হচ্ছে টি স্কোয়ার, আর ওয়াই অফ টি হচ্ছে জাস্ট টি। তাহলে এক্স এবং ওয়াই এর প্যারামেট্রিক ফর্ম কিন্তু আমরা পেয়ে গেছি। তো এক্স এর প্যারামেট্রিক ফর্মটা হচ্ছে টি স্কোয়ার, ওয়াই এর প্যারামেট্রিক ফর্ম হচ্ছে টি। তাহলে আমরা এখান থেকে যদি ডিএক্স বের করি 2 ডিটি আসবে, ডিওয়াই বের করলে ডিটি আসবে। তো এই ভ্যালুগুলো যদি এখানে বসায় দেই, তাহলে সবকিছু টি তে চলে আসবে। তাহলে এটা হচ্ছে টি স্কোয়ার ডিএক্স মানে হচ্ছে 2t/dt, এন্ড ওয়াই হচ্ছে আমাদের টি, ডিওয়াই হচ্ছে ডিটি আই, মাইনাস ওয়াই মানে হচ্ছে মাইনাস টি, ডিএক্স মিনস 2t/dt, and এক্স হচ্ছে অ্যাগেইন টি স্কোয়ার, ডিওয়াই হচ্ছে dt। যখনই আমরা টি এর রেসপেক্টে সব বসাই দিছি, তখন আমরা লিমিটটাও টি এর রেসপেক্টে বসাবো। সো লিমিট এই পয়েন্টের জন্য টি এর লিমিট কত? 0, কারণ টি ইকুয়াল 0 বসালে এক্স আর ওয়াই দুটাই 0 হয়ে যায়। সো এটা হচ্ছে টি ইকুয়াল 0 পয়েন্ট, আর এটা হচ্ছে টি ইকুয়াল 2 পয়েন্ট। দ্যাটস আমরা ইন্টিগ্রেশন করব 0 থেকে 2 পর্যন্ত। ঠিক আছে? সো এই ইন্টিগ্রেশনটা করলে, মানে এখানে ইন্টিগ্রেশনটা করলে আপনি আমাদের কমপ্লেক্স ইন্টিগ্রেশনের ভ্যালুটা পেয়ে যাবেন। যেখানে এই সিটা কেমন সেটা হচ্ছে এই গ্রাফে দেয়া আছে, দিস ইজ আওয়ার সি। সো সি এর ওরিয়েন্টেশনটা ম্যাটার করবে। সো দিস ইজ আওয়ার সি, এন্ড এই পয়েন্টটা হচ্ছে 1,1 পয়েন্ট। আর যদি ক্লোজড হয় তাহলে আমরা এখানে এরকম একটা সাইন দেই, দিস আর ক্লোজড কার্ভ। যদি ক্লোজড না হয় তাহলে আমরা এই সাইনটা দিব না আর কি। সো এইটা যেহেতু একটা ক্লোজ গ্রাফ, এই জন্য আমরা এরকম সাইন দিব, ক্লোজ গ্রাফ। তার মানে আমরা ইন্টিগ্রেশন করব এখান থেকে টোটালি ঘুরে এর দিকে ঘুরে এসে আবার এই পর্যন্ত আসবে। তাহলে এই সি এর এই ইন্টিগ্রেশনের ভ্যালুটা কত হবে? দ্যাট ইজ আওয়ার কোশ্চেন। তাহলে এখানে দেখেন এই সিটাকে টোটাল তিনটা ভাগে ভাগ করা যায় না? এটা হচ্ছে C1, এটা C2, এটা হচ্ছে C3। তাহলে এই টোটাল ইন্টিগ্রেশনটা আসলে তিনটা ভাগে ভাগ করা যাবে। C1 এর ভিতর ইন্টিগ্রেশন, সো লেটস সে দিস ইজ আওয়ার f অফ z, C1 এর ভিতর f অফ z dz প্লাস C2 এর ভিতর f অফ z dz প্লাস C3 এর ভিতর f অফ z dz। এই তিনটা সাম করলে আমরা হচ্ছে এটার ভ্যালু পেয়ে যাব। ঠিক আছে? সো প্রথমত এটা বের করতে চাই, C1 f অফ z dz। আচ্ছা, এটা যদি 1 পয়েন্ট হয় তাহলে এটা অবশ্যই 1,0 পয়েন্ট। তাহলে আমাদের আইডিয়াটা কি, সবগুলোকে প্রথমে এক্স এন্ড ওয়াই দিয়ে রিপ্লেস করা, তারপর এক্স আর ওয়াই কে আমরা কোনো একটা কার্ভের মানে প্যারামেট্রিক ফর্মে লিখবো। সো এটা হবে এক্স মাইনাস আই ওয়াই, আর এটাকে এক্স স্কোয়ার
এক্স প্লাস আই ওয়াই স্কোয়ার লেখা যাবে, দেন ডিজেট হচ্ছে ডিএক্স প্লাস আই ডিওয়াই। এবার আমাদের টার্গেট হচ্ছে এক্স আর ওয়াই সবগুলোকে প্যারামেট্রিক ফর্মে নেওয়া। তা আমি যদি এই লাইন বরাবর যাই, এই লাইন বরাবর গেলে দেখেন ওয়াই এর ভ্যালুটা সবসময় কি থাকে, সো আমরা এটা লিখতে পারবো along C1 y is always 0 আর x equal t। এই প্যারামিটারাইজেশন দিয়েই আমরা হচ্ছে এই লাইন বরাবর যেতে পারবো যদি এই প্যারামেট্রিক ফর্মুলা ইউজ করি। ওকে, তাহলে এই ইনিশিয়াল পয়েন্টের জন্য so t starts from 0 and ends at t equal 1, কারণ t equal 1 হলে x equal 1 হয়ে যাবে। তাহলে এইটুকু কার্ভের জন্য আমাদের t এর ভ্যালুটা 0 থেকে স্টার্ট হবে আর t এর ভ্যালুটা 1 এ গিয়ে শেষ হবে। তো যদি y এর ভ্যালু 0 হয় আর x এর ভ্যালু t হয়, তাহলে dy এর ভ্যালু কি হবে, 0 হবে, কারণ y তো কনস্ট্যান্ট, কনস্ট্যান্টের ডেরিভেটিভ করলে 0 হবে। আর dx এর ভ্যালু কত আসবে, dt আসবে। সো dy ইকুয়াল 0, dx ইকুয়াল 0, y ইকুয়াল 0, x ইকুয়াল t, এই সবগুলো ভ্যালু যদি আমরা এখানে বসায় দেই তাহলে আমরা এখান থেকে এরকম একটা কিছু পাবো যে 0 থেকে 1 পর্যন্ত ইন্টিগ্রেশন x মানে t প্লাস y যেহেতু 0 তাহলে এখানে আমরা x স্কোয়ার, এক্স স্কোয়ার মানে হচ্ছে টি স্কোয়ার, ডিএক্স মানে হচ্ছে ডিটি, আর ডিওয়াই তো 0। সো জাস্ট এই ইন্টিগ্রেশনের ভ্যালুটাই হচ্ছে আমাদের C1 এর উপর ইন্টিগ্রেশন। ওকে, তারপর যখন C2 এর উপর ইন্টিগ্রেট করতে যাব, C2, তাহলে C2 তে দেখেন C2 হচ্ছে এরকম, তাহলে এখানে অলওয়েজ এক্স এর ভ্যালু ফিক্স থাকে আর ওয়াই এর ভ্যালুটা আস্তে আস্তে বাড়তে বাড়তে 1 পর্যন্ত যায়। সো আমরা এটা লিখতে পারি যে C2 এর জন্য এক্স এর ভ্যালু অলওয়েজ 1 আর ওয়াই ইকুয়াল সাম টি, যেখানে টি এর ভ্যালুটা 0 থেকে স্টার্ট হবে আর টি এর ভ্যালুটা 1 এ গিয়ে শেষ হবে। তো দেখেন যদি x ইকুয়াল 1 হয় আর y ইকুয়াল t হয় তাহলে x কে ডেরিভেটিভ করলে কত আসবে, 0, কারণ এই পাশে 1 কে ডেরিভেটিভ করলে 0 আসে। আর dt করলে আসবে dy করলে আসবে dt, সো dy উইল বি dt। তাহলে এই যে dx dy xy এই সবগুলোর ভ্যালু যদি আমরা আবার এই ইকুয়েশনে বসাই, তাহলে এখানে C2 দিয়ে আবার ইকুয়েশনে বসাবো, তাহলে আবার ইন্টিগ্রেশনের ভ্যালুটা পেয়ে যাবো আর কি। সো ফাইনালি হচ্ছে আমাদের যেটা লাগবে যে এই পয়েন্ট থেকে এই পয়েন্টে আসতেছে এটা 1 পয়েন্ট, সেটা হচ্ছে C3। তো C3 এর কার্ভটা বের করতে হবে, এখানে তো কোনোটাই 0 না, তাই না? সো 1 পয়েন্ট থেকে 0 পয়েন্টে আসতেছে, এই লাইনটার গ্রাফ কেমন হবে, মানে এই লাইনটার ইকুয়েশনটা কেমন হবে? সো এই লাইনের ইকুয়েশন কিভাবে বের করবেন? কারো কোনো আইডিয়া আছে কিভাবে বের করা যায় এগুলো? আচ্ছা, সো দেখেন এটা একটা স্ট্রেট লাইন না, সো স্ট্রেট লাইনের ক্ষেত্রে আমরা যেটা বের করব সেটা হচ্ছে ফর্মুলা আছে আমাদের কাছে একটা, যে যদি এটা স্ট্রেট লাইন হয় তাহলে এক্স অফ টি এর ফর্মুলা হবে, গ্রাফটা দেখাই। সো ধরেন এই দুইটা পয়েন্ট, এটা হচ্ছে A1 B1,
এটা a2 b2, অথবা এটাকে a2 b2 বলি। So this is a2 b2, this is a1 b1. So a1 b1 থেকে a2 b2 তে একটা যদি আমরা লাইন ড্র করি, এই লাইনটার যে প্যারামেট্রিক কার্ভ, প্যারামেট্রিক ইকুয়েশন, এই প্যারামেট্রিক ইকুয়েশনটাকে আমরা এক্স অফ টি অ্যান্ড ওয়াই অফ টি দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি, যেখানে এক্স অফ টি হবে a1 প্লাস a2 মাইনাস a1t, অ্যান্ড ওয়াই অফ টি হবে b1 প্লাস b2 মাইনাস b1t। সো এটা হচ্ছে প্যারামেট্রিক কার্ভ বের করার ফর্মুলা, মানে লাইনের জন্য প্যারামেট্রিক কার্ভ বের করার ফর্মুলা। কি করবো, ইনিশিয়াল পয়েন্ট এক্স এর জন্য ইনিশিয়াল পয়েন্টের এক্সটা রাখবো, আর এই এন্ড পয়েন্টের যে এক্স, সেটা থেকে ইনিশিয়াল পয়েন্টের এক্স বিয়োগ করে টি দিয়ে মাল্টিপ্লাই করবো। সেম ওয়াই এর ক্ষেত্রে ইনিশিয়াল পয়েন্টের ওয়াইটা রাখবো, প্লাস এন্ড পয়েন্টের ওয়াই থেকে ইনিশিয়াল পয়েন্টের ওয়াই মাইনাস করে টি দিয়ে মাল্টিপ্লাই করে দেবো। তাহলে এখান থেকে আমরা হচ্ছে প্যারামেট্রিক কার্ভটা পেয়ে যাবো, আর কি প্যারামেট্রিক কার্ভের ইকুয়েশনটা পেয়ে যাবো। তো আমাদের যে C3 যেটা ছিল, ওই C3 তে আমরা 1 1 পয়েন্ট থেকে 0 0 পয়েন্টে আসতেছিলাম। তাহলে এই যে লাইনটা ছিল, এই লাইনটার একটা প্যারামেট্রিক কার্ভ লাগবে আমাদের। তাহলে ফর্মুলা হবে এক্স অফ টি ইকুয়াল 1 প্লাস 0 মাইনাস 1t, হুইচ ইজ 1 মাইনাস টি, আর y অফ টি হবে 1 প্লাস 0 মাইনাস 1t, which is again 1 minus t. So এই C3 এর ভিতর আমাদের প্যারামেট্রিক কার্ভ হবে 1 minus t, সেম ভাবে y of t হবে 1 minus t। তাহলে আমাদের dx এর জায়গায় তো dt বসাতে হবে। তো dx এর জায়গায় যদি dt বসাতে চাই, বোথ সাইড আমরা জাস্ট ডেরিভেটিভ করি। সো dx ইকুয়াল মাইনাস dt আসবে এখানে, আর এখানে dy ইকুয়াল মাইনাস dt আসবে। সো dx ইকুয়াল মাইনাস dt, dy ইকুয়াল মাইনাস dt, x ইকুয়াল 1 মাইনাস t, y ইকুয়াল 1 মাইনাস t। এই ভ্যালুগুলো আমরা হচ্ছে এখানে বসাবো, রাইট সাইডে বসাবো। রাইট সাইডে বসালে সবগুলো টি এর রেসপেক্টে আসবে। এখন আর একটা বিষয়, সেটা হচ্ছে টি এর লিমিট কত থেকে কত পর্যন্ত আসবে। ওকে, সো এই পয়েন্টে টি এর ভ্যালু কত, আর এই পয়েন্টে টি এর ভ্যালু কত। আমরা একটা কাজ করতে পারি, এই পয়েন্টের এক্স এর ভ্যালু জানি, এই পয়েন্টের এক্স এর ভ্যালু এখানে বসাইয়া আমরা হচ্ছে টি এর ভ্যালুটা বের করতে পারবো। ইনিশিয়াল পয়েন্টের টি এর ভ্যালুটা কত। সো ইনিশিয়াল পয়েন্ট হচ্ছে 1,1। সো এক্স এর ভ্যালুটা যদি এক্স ইকুয়াল 1 যদি আমরা চিন্তা করি, দেখি তখন টি এর ভ্যালুটা কত আসে। তাহলে 1 মাইনাস টি ইকুয়াল 1, সো টি এর ভ্যালু আসবে 0। সো আমাদের এই পয়েন্টটাতে টি এর ভ্যালুটা হচ্ছে 0, টি 0 থেকে স্টার্ট হবে, আর এটা হচ্ছে এন্ড পয়েন্ট। এন্ড পয়েন্টে টি এর ভ্যালু কত হয়, এন্ড পয়েন্ট হচ্ছে 0,0। সো এন্ড পয়েন্ট হচ্ছে 0, টি হচ্ছে 0। তাহলে এক্স ইকুয়াল, সো টি এর ভ্যালু 0 থেকে স্টার্ট হবে, আর 3 এর ভ্যালু শেষ হবে গিয়ে 1। সো 0 to 1 ইন্টিগ্রেশন যদি আমরা করি, তাহলেই ফুল ভ্যালুটা পাবো C3 এর জন্য। তাহলে এই যে ক্লোজড কার্ভটা, এই ক্লোজড কার্ভটার ইন্টিগ্রেশনটা পেয়ে যাবো আর কি। ঠিক আছে, বুঝতে পারছেন? আচ্ছা, তাহলে
লাইন ইন্টিগ্রাল আজকে থাকুক, তারপর আমি কিছু প্রবলেম দিয়ে দিব, এক্সারসাইজ প্রবলেম। এই প্রবলেম গুলো আপনারা বাসায় ট্রাই করেন। ওকে, সো আজকে ক্লাস এতটুকুই। স্যার, হ্যাঁ বলেন। স্যার কুইজের সিলেবাসের জন্য প্র্যাকটিস প্রবলেম দিবেন বলছিলেন। কোন কুইজ?